বিশ্বকাপ মানেই শুধু গোল, জয় পরাজয় আর পয়েন্ট টেবিলের হিসেব নয়। বিশ্বকাপ মানে এক আবেগের নাম। বিশ্বকাপ মানে পরিবার নিয়ে একসঙ্গে খেলার উদযাপন, চিৎকার করা এবং প্রিয় দলের জন্য উল্লাস করা, প্রিয় দলের জার্সিতে ভালোবাসার রং খুঁজে পাওয়া, এই সব কিছুই আসলে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর এবারের ফুটবল বিশ্বকাপ কিন্তু নানা কারণে অনন্য। 2026 বিশ্বকাপে আমরা নানা ধরনের চমক দেখেছি, সেই চমক নিশ্চয়ই আমরা আরও দেখতে পাবো। না, নিশ্চয়ই কণা, এবং কণা যেই কথাটা বলছিল সেটার সাথে সবাই একমত হবেন খুব স্বাভাবিকভাবে। ফুটবল ওয়ার্ল্ড কাপ খুব ফর এ ভেরি গুড রিজন এটাকে গ্রেটেস্ট শো অন আর্থ বলে, বিকজ ইট কিপস আস টুগেদার। এবং আমরা মনে হয় যে প্রতি 4 বছর পর পর যখন পঞ্চম বছরে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়, আপনারা দেখেছেন যে কীভাবে পরিবার একত্রিত হয়, সবার মধ্যে বন্ধন দৃঢ় হয়। আপনারা দেখেছেন যে অফিসে, আদালতে বা যেখানেই যান না কেন, সেটা স্কুল কলেজ হোক, সব জায়গায় আঙিনায় একসাথে কীভাবে ওই বন্ধন নিয়ে আমরা ফুটবলটাকে এনজয় করি। তো আজকে আমরা আই গ্যাস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপের শোতে আছি। রহমান রাশেদ রয়েছি, সাথে রয়েছে আমি নাজিয়া কণা, এবং আমরা দুজন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা একটা নির্দিষ্ট থিমে আজকের আয়োজনটা সাজিয়েছি, আলাদা করে সাজিয়েছি এই জন্য যে এটাকে আমরা ফ্যামিলি ডে বলছি। আমাদের সাথে আলাদা করে বিশেষ অতিথিও রেখেছি এবং আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দিব। তবে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা বলে রাখি যে টেলিভিশনে যারা আমাদেরকে শক্ত করে আটকে রাখেন, সুন্দর করে বেঁধে রাখেন, যাদের জন্য আমরা অপেক্ষা করি এবং যাদের জন্য আমাদের ফ্যামিলিটাও আসলে আমাদের বন্ডিংটা আরও দৃঢ় হয়। তো আমি কথা না বাড়িয়ে আমি পরিচয় করে দিব। আমরা আজকে ফ্যামিলি ডেতে স্পেশাল একটা পাওয়ার কাপল এবং ফ্যামিলিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন দীপা খন্দকার, তিনি অভিনয় শিল্পী, এবং রয়েছেন শাহেদ আলী, তিনি নির্মাতা এবং অভিনয় শিল্পী। স্বাগত জানাচ্ছি। এবং শাহেদ আলী এবং দীপা খন্দকার তার পরিবার আজকে চলে এসছে, তাদের দুজন সন্তানকে আমরা দেখতে পাচ্ছি। একটু নাম জানবো তাদের। আমাদের সঙ্গে আছে, আমরা শুনি। আমার নাম আদ্রিক। আদ্রিক আছে আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আরোহী আছে। আমরা এই তারকা দম্পতি এবং তাদের দুই সন্তানকে আমরা আজকে পেয়েছি। তো 2026-এর বিশ্বকাপ নিয়ে আমরা আসলে গল্প করবো আজকে অনেক আপনাদের সঙ্গে। তবে শুরুতেই একটু জানতে চাই, আদ্রিকের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি যে সে কোন দলের সাপোর্টার। বাকিরা আসলে এইবার বিশ্বকাপে কোন দল সাপোর্ট করছেন? আমি তো বলবো যে 90 থেকে খেলা দেখা শুরু আমার। সেইখান থেকে ওই যে জেনেটিক্যালি যেভাবে হয়, সাপোর্টার আসলে জেনেটিক্যালি হয় এখন মনে হচ্ছে। তো তখন থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে এসেছি, বাট এখন অনেক ম্যাচিওর একটা টাইম। সো এখন যেটা মনে হয় যে আর্জেন্টিনা ভালো লাগে বা সাপোর্ট করি, ছোটোবেলা থেকে সাপোর্ট করে এসেছি। কিন্তু তার পাশাপাশি যেসব দল বা প্লেয়ারগুলো ভালো খেলে তাদের খেলাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। চমৎকার। শাহেদ ভাই? আমি মনে করি না যে সাপোর্টার জেনেটিক্যালি হয়। বাঙালি সাপোর্টার হয় হুজুগে, সেটা যেই দলই সাপোর্ট এটা করে। বলে যে ওয়ার্ল্ড কাপ আসলে ফ্যামিলির মধ্যে একটু দ্বন্দ্ব দেখা যায়, দুজনের মতামতেও মিল আছে কিনা। হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, বাট সেটা আসলে হুজুগে অর্থে আমরা যখন ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করেছি, যে ওয়ার্ল্ড কাপ থেকে, সেই সময় ম্যারাডোনার কি বিশাল পার্সোনালিটি এবং ওয়ার্ল্ড কাপ জেতে আর্জেন্টিনা। No doubt. সো আমরা তো উইনারদের পক্ষে হয়তো বা তখনকার সেন্সে থেকেছি, পরবর্তীতে সেভাবেই থাকা আর কি। এখন যখন মেসির সাথে থাকা, মানে বাঙালি আসলে মনে হয় না, মানে ওয়ার্ল্ড ওয়াইডই প্লেয়ার বেসডই এক ধরনের সাপোর্টিং ইয়েটা আসে। আমি মেসি বেসড এখন যেহেতু ওয়ার্ল্ড, সো আর্জেন্টিনাই সাপোর্টার। কিন্তু জেনেটিক্যালি যে কথাটা দীপাপু বলছিল, আমার কাছে মনে হয় যে পরবর্তী যে প্রজন্ম আপনাদের, তারাও আর্জেন্টিনা, তারা কি জেনেটিক্যালি নাকি আসলে খেলা দেখে আর্জেন্টিনাকে সাপোর্ট না, আজ করছে? সত্যি করে বলেন যে জোর করে করছে কিনা। না না, জোর করে একেবারেই না, বাট যখন শুরু হয় তখন আমাদের সারাউন্ডিংসে আমাদের নট জাস্ট আম্মু বাবা, আমার কাজিনস থেকে শুরু করে খালা খালু দাদা যতদিন ছিলেন, এভরিওয়ান সাপোর্টেড আর্জেন্টিনা। আমার নানুর সাইডেও পুরাপুরি। তো ওই কারণে আশেপাশে সবাই আর্জেন্টিনা, তখন নিজেকে আউটলায়ার হিসাবে থাকার তো প্রশ্নই ওঠে না ওই সময়। তো ইন অর্ডার টু ব্লেন্ড উইথ দ্য ক্রাউড ওই সময় থেকে আর্জেন্টিনা। বাট পরে আস্তে আস্তে ফুটবল নিয়ে বেসিকলি যতটুকু আমার এক্সপ্লোরেশন বলা যায়, আমি এক একজনের লাইফ স্টোরির প্রতি আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন দ্য হিউম্যান স্টোরিজ বিহাইন্ড দ্য গেম ইন দ্যাট সেন্স। কারণ প্রত্যেকেরই উঠে আসার একটা গল্প আছে, যে আন্ডারডগ স্টোরি আমরা যেটাকে বলি। ওই দিক দিয়ে মেসির লাইফটা অনেক ইভেন্টফুল ছিল, অ্যান্ড রোনালদোরও ছিল, প্রত্যেকেরই থাকে। ট্রুলি ইন্সপায়ারিং। হ্যাঁ, দে আর ভেরি ইন্সপায়ারিং ইন দ্যাট সেন্স। বাট মেসি যেই জায়গায় নিজেকে নিয়ে গেছেন, আই থিঙ্ক যে কোনো কারো এটা ডিনাই করার কোনো উপায় নাই। সে যদি কট্টর ব্রাজিল সাপোর্টারও হয়, তারও এটা ডিনাই করার কোনো স্কোপ নেই। তো ওই দিক দিয়ে মেসি এখন পর্যন্ত ধরে রেখেছে, এবং এখন যে কারেন্টলি আর্জেন্টিনার টিমটা দের ভেরি অর্গানাইজড, মেসির লিডেই আছে।
তো এখন পর্যন্ত আর্জেন্টিনাই ধরে রাখতে পেরেছে ফার্স্ট ম্যাচের পর মনে হয়েছে যে ভুল করেননি তাহলে না একেবারেই না। জার্সি আচ্ছা আরোহীর কাছ থেকে আমি একটু জানতে চাই মেসির কারণেই কি আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করা হয় নাকি আসলে পুরো আর্জেন্টিনা দলটার খেলাই ভালো লাগে? পুরো আর্জেন্টিনার খেলাই ভালো লাগে। কেমন লেগেছে মানে প্রথম ম্যাচটা তো আসলে একজন ফ্যান হিসেবে যেমন একটা খেলা উপহার দেওয়ার কথা আর্জেন্টিনা, আমার ধারণা নিশ্চয়ই সেরকম একটা খেলায় উপহার পেয়েছেন। আমার মনে হচ্ছে ওরা ভালো খেলে, অনেক অর্গানাইজড খেলা। আমার কাছে ভালো লেগেছে ওদের খেলাটা দেখে অন্য খেলার চাইতে। আর্জেন্টিনার পুরো ম্যাচটা দেখা হয়েছে? একটা ছোট প্রশ্ন, ভাই বোনের ঝগড়া হলে কি এরকম না ঝগড়ার কারণে যে তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো আমি ব্রাজিল করব, হয়েছে কখনো? না না, টিমের প্রতি আমরা অলওয়েজ আচ্ছা ওয়ার্ল্ড কাপে কার খেলা ভালো লাগছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত মেসির হ্যাট্রিক ওয়াজ ভেরি গুড, বাট আই উড লাইক টু অলসো টক অ্যাবাউট দ্য আন্ডারডগ টিমস এবার, যেমন কেপ ভার্দে, আই এম নট শিওর অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন, আই থিঙ্ক ওভাবেই বলে, তারপর ডিআর কঙ্গো, আফ্রিকান যে দেশগুলো আসছে, মরক্কো তো লাস্ট কয়েক বছর যাবত 2022 থেকে, জি। মেনটেনিং আ স্ট্যান্ডার্ড ওই হিসাবে। কিন্তু যে ছোট ছোট দেশগুলো যাদের কাছ থেকে কেউই হয়তো আশা করে না, তারা যখন কোনো সারপ্রাইজিং চমক রেখে যাচ্ছে, ওগুলা দেখে আমার খুবই, ওই যেটা বললাম হিউম্যান স্টোরিজের কথা, ইন্সপায়ারিং লাগছে। হয়তো ফিউচারে গিয়ে যেটা এখন সাউথ আমেরিকান দেশগুলা, ব্রাজিল, আর্জেন্টিনা বা ইউরোপিয়ান কান্ট্রিজ আছে, আই এম হোপিং লাইক নেক্সট 20 বছর অ্যাটলিস্ট উইল সি 2 or 3 সুপার পাওয়ার আফ্রিকান কান্ট্রিজ যারা কয়েকটা বা একের পর এক কনজিকিউটিভ জিততেও পারে। চমৎকার। কোনা, আমার মনে হয় যে আপনাদের কাছে একটু সময় আমরা চেয়ে নেই, বিকজ উই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল কাপল উইথ আস। তাদের সাথে নিশ্চয়ই আরো কথা বলবো, কোনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ আমরা সেই খবরগুলো জানবো, ওনাদের গল্পগুলো শুনবো, তবে ট্যাকটিক্যাল বিশ্লেষণগুলো আমরা আসলে জানতে চাই। অফকোর্স, এবং গোলের খেলা যেহেতু ফুটবল, সেইটা আমার মনে হয় যে দর্শকরা কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হয়নি। বিশেষ করে আপনি কালকের খেলাও যদি বলেন, কালকের খেলায় গোল দেখেছে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার ম্যাচটা, যেখানে 4টা গোল দিয়েছে। কানাডার উপরে মনে হচ্ছিল যে জার্মানি ভূত ভর করে ফেলছে, কারণ 6টা গোল আমরা মাঠে দেখেছি। তো আমাদের সাথে কোচ এবং ফুটবল অ্যানালিস্ট রয়েছেন সাইফুল ভাই টিটু, স্বাগত জানাচ্ছি আপনাকে, অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। প্রতিদিন আপনার সাথেও কথা হচ্ছে, আপনার কাছে জানতে চাইবো রেজাল্টগুলো নিশ্চয়ই আপনারা ওয়ালে দেখতে পাচ্ছেন। যেটা বলছিলাম টিটু ভাই, খেয়াল করবেন যে গত কয়েকদিনে আমার মনে হয় যে দর্শকরা মনে হয়েছে যে পয়সা উসুল ম্যাচ হচ্ছে, কি বলেন আপনি? না অবশ্যই, অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডটা শেষ হওয়ার পর সেকেন্ড রাউন্ডের ম্যাচগুলি হচ্ছে যে ডু অর ডাই টাইপের ম্যাচ। তো এই জন্য দেখা যায় যে স্কোর লাইনগুলি দেখছি 6-0, 4-1, বিকজ রেড কার্ডস ওয়ার দেয়ার। একটা ছিল এখানে, দুটা ছিল কানাডার ম্যাচে, কাতারের 2 জন। তার মানে হচ্ছে কি, মানে শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া। তো আমরা যদি আসলে সুইজারল্যান্ড নিয়ে আমরা যদি শুরু করি খেলাটায়, তো ইট ওয়াজ আ টাফ ম্যাচ ফর সুইজারল্যান্ড। আমি বলবো যে বিশেষ করে বসনিয়া হার্জেগোভিনা হচ্ছে সবচেয়ে লো ব্লক তৈরি করা কান্ট্রিজ এই ওয়ার্ল্ড কাপে। একটা প্রশ্ন দেখেন টিটু ভাই, কালকের এই খেলা 74 মিনিটের আগ পর্যন্ত আপনার মনে হয়েছে যে এত হাই স্কোরিং ম্যাচ হবে বা এইভাবে খেলাটা উত্তেজনা চলে আসবে? না, এটা তো এটাই বললাম যে লাস্ট মোমেন্টে গিয়ে ডিসাইড হচ্ছে, তার মানে যে মরিয়া হয়ে যাচ্ছে একটা টিম, বিকজ ফার্স্ট গোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই একটা টিম গোল দিচ্ছে তখন অন্য টিম খোলস থেকে বেরিয়ে আসে, যার জন্য বসনিয়ারও এটা হয়েছে। এইখানে একটা শুরুটাই ছিল, এই বাইসাইকেল কিকটা ছিল দারুণ 56 মিনিটে। বাট তারপরে যেটা হচ্ছে কোচ মুরাত ইয়াকিন যেটা করেন, 2টা প্লেয়ার চেঞ্জ করেন, নাম্বার 9 আর ভার্গাসকে নামান। ওরা নামার পরে কিন্তু খেলাটা চেঞ্জ হয়ে যায়, এবং ও 2টা গোল করেছে, নাম্বার 9 যে মানজাম্বি এবং ভার্গাস একটা অ্যাসিস্ট একটা গোল। সো আমরা যদি সরাসরি দেখি এখানে ভার্গাস নামার পর যেটা হয়, গোলটার ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে একটা সেকেন্ডারি বল চলে আসে এখানে, যেখান থেকে ভলি মারা হয়। ভলিটা মারার পর গোলকিপার সেভ করার পরও এটা এই দিক দিয়ে যায়। তো এটা হচ্ছে যে গোলের শুরু, এবং সেকেন্ড গোলটা আমরা দেখব যে এদিক থেকে চমৎকার একটা পাস দেয়, এবং এই জায়গাটায় হচ্ছে যে বসনিয়ার প্লেয়াররা একটা সাইডে বেশি চলে যায়, এবং টাইমটা হচ্ছে 85th মিনিট। এইটা পুরো আনচেকড এবং আনমার্কড ভার্গাস। কিন্তু এখানে ট্রিকটা হচ্ছে যে ওয়ান টাচ ফিনিশিং, বিকজ ফ্রম পেনাল্টি এরিয়া অর প্রাইমারি স্কোর মানে স্কোরিং জোন যেগুলি, এখানে 1 or 2 টাচ করার সময় হয় না। সো ভার্গাসের ফিনিশিংটা ছিল দেখার মতো। তারপরে আমি বলবো যে নিজে গিয়ে ভার্গাসের এখানে যে জাকার সাথে যে একটা ওয়াল করে ঢুকা, এবং এখানে ওকে দিয়ে অ্যাসিস্টের মাধ্যমে গোল করানো, এবং ফার্স্ট টাচ এখান থেকেও যদি আমরা দেখি, এখানে সে ডান পায়ে নিয়ে প্লেসমেন্টটা 1 টাচে করেছে। এক্স্যাক্টলি। তো এইভাবে গোলগুলি এসছে, এবং আমি বলবো যে সরাসরি আমরা পরের ম্যাচে যেতে পারি, যেটা আমার কাছে খুব ভাইটাল ম্যাচ মনে হচ্ছে, বিকজ আই ওয়াজ ইমপ্রেসড উইথ
কোরিয়া। সাউথ কোরিয়া, হ্যাঁ। হ্যাঁ, সো আমার ধারণা ছিল মেক্সিকোর সাথে তার অন্তত ম্যাচটা হয়তো একটা পয়েন্ট পাবে, পেতেও পারতো, কিন্তু কথা হচ্ছে যে শর্টেড গোল ছিল প্রায় 0 আনটিল 80th মিনিট। হ্যাঁ। তো ওইটা না হলে তো হবে না, কিন্তু গোলটা যে খেয়েছে আমি বলবো যে কালকে কাতারের গোলকিপারও যে সেকেন্ডারি মানে রিবাউন্ডে গোল হওয়াটা, এটা হচ্ছে ইট শোজ যে এই ওয়ার্ল্ড কাপে গোলকিপারদের বেসিক শর্ট স্টপিং আর হ্যান্ডলিং এর কিছু সমস্যা হচ্ছে। যেমন এই গোল কিম ইজ আ ভেরি গুড গোলকিপার, বাট এই যে বলটা কিউনেনেসের যে ক্রসটা ছিল, এই ক্রসটার থেকে ও বলটা ধরতে আসে এবং এখানে বল দেখছি আমরা উপরে, তো সে বলে যখন গিয়েছে তার সাথে কিন্তু কোরিয়ান একজন ডিফেন্ডার এখানে আছে ছিল। হ্যাঁ, তো তার জন্য আমি এখানে দেখাবো যে ওর হ্যান্ডলিংটা কি ছিল। আমরা সাধারণত বল ধরি, ধরার পর যদি একটু ছুটেও যে ওটা ধরে সিকিউর করি, বাট ও সিকিউর করার জায়গা নেই যেহেতু ওই স্কোপটা পায়নি। হ্যাঁ, ওই ডিফেন্ডারটা আছে। এই যে এখানে আমি দেখাচ্ছি বলটা ধরার জন্য, প্রথমে ধরার পর বলটা যখন ওই ডিফেন্ডারের সাথে একটু কলিশন হয়েছে, কলিশন হয় হালকা, তখন বলটা একটু উপরে দিকে চলে যায়, তখন সে কিন্তু এইভাবে ধরার চেষ্টা করেছিল, যেটা এখানে যেটা আমরা আপনারা দেখবো। গ্রিপে দেখতে পাচ্ছেন। রাইট, হ্যাঁ, সো এই জায়গাটা তুই একটা মিস্টেক থেকে গোল, এবং আমি বলবো যে কোরিয়া এই খেলায় ফিরে আসতে পারতো। নাম্বার 9 যখন নামে, এইটা তার গোল হওয়া উচিত ছিল, একদম আনমার্কড। এবং এখানে আমরা দেখছি যে মেক্সিকোর 3 জন আর 3 ভার্সেস 3 হয়ে গেছে, এখানে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নাই। সো এখানে হেডটা যদি সে, আমরা জানি সাধারণত যেদিক থেকে ক্রস আসে ওই বারে যদি বল রাখি, কারণ গোলকিপার ওদিক থেকে ক্রস আসলে সে মুভ করে এদিকে বল দেখতে, Exactly, তো ওই বারে রাখলে আমার মনে হয় এটা গোল হতো। কিন্তু এইটা গোলকিপার পায়ে কিভাবে সেভ করেছে, পরে হাতে নিয়ে, সো দে আর That was লাকি টু unbelievable. সো আমার মনে হয় যে Extremely এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল, বাট মেক্সিকো এখন টপ অফ দ্য গ্রুপ। এই গ্রুপটা কি মনে হয় যে এই গ্রুপে এখন তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে সব মিলিয়ে? কালকে সারাদিনে দুটো ম্যাচ হলো যেহেতু। ওয়েল, মানে কোরিয়া তো 3 পয়েন্টে আছে, তাদের সাথে খেলা বাকি আছে হচ্ছে সাউথ আফ্রিকার। আমার মনে হয় যে ওইটা ওভারকাম করা উচিত। সাউথ আফ্রিকা যদিও প্রথম দিন এত দুর্বল পারফরমেন্স ছিল, কিন্তু গতকাল বেশ ভালোই করেছে তারা। চেকিয়ার সাথে যদিও শেষ মুহূর্তে 1-1 গোলে ড্র করে। তো আমার মনে হয় যে এখানে চ্যাম্পিয়ন যাবে মেক্সিকো, এবং থার্ড টিমের ব্যাপারটা আসবে যে 8টা থার্ড টিম যাবে হচ্ছে রাউন্ড অফ 32, 24টা টিম আসবে 12টা গ্রুপ থেকে। সো এই জন্য এটা খুব ইন্টারেস্টিং করে তুলেছে যে ম্যাচগুলি হবে বেশ কম্পিটিটিভ, সবাই চাবে যে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। না আসলে কানাডার যে ম্যাচটা দেখছিলাম সেখানে ওই যে বলছিলাম যে জার্মানির একটা রকম ভূত ভর করলো কিনা, 6টা গোল হয়েছে পুরোটা সময়। কখনোই মনে হয়নি যে কানাডা আসলে ব্যাকফুটে ছিল, রাদার কাতার বরং কালকে মানে খুব আগলি একটা ফাউল করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সো টুর্নামেন্টের জন্য এটা খুব একটা সুখকর ছিল না। ইট শোজ দ্য ইনএক্সপেরিয়েন্স ইন দ্য মানে ফাইনাল, ইন দ্য মিডল, in the final competition of the world actually। এইখানে গিয়ে আপনি সামান্য মিস্টেকও আনপানিশ থাকবে না। সো এখানে গোলকিপারের কথা বললাম যে হাত থেকে বল ছুটে যে সেকেন্ডারি গোলটা হয়েছে, এবং এখানে একটা বাজে ফাউলের থেকে, যেটা থেকে রেড কার্ড, এখান থেকে ফ্রি কিকে গোল খেয়েছে, খুব ভালো মেরেছে। তারপরে আমি বলবো যে এইখানে আমরা দেখছি যে বাম্পায়ের যে শটটা, এই শটটা গোলকিপারের কাছ থেকে ছুটে যাওয়ার পর গোল দেওয়া। অনেকগুলি গোল আমরা দেখেছি কালকে, 6 গোল হয়েছে কারণ ওরা 9 মেনে চলে গিয়েছিল। সো ইউ ক্যানট ডু দ্যাট ইন মানে অফকোর্স একটা হোস্ট কানাডা ইজ ডুইং ভেরি ওয়েল। ফার্স্ট ম্যাচটা আমরা দেখলাম। বলা যায় যে এই গ্রুপে যেহেতু কানাডা আর সুইজারল্যান্ড মোটামুটি সিকিউর করে ফেলেছে, বলা যায় না মানে অ্যাডভান্টেজে আছে, আর ওদের খেলার বা ওদের যখন ফেস অফ করবে, ওদের একটা খেলাই বাকি আছে ওরা। সো ওই জায়গাটা কি মনে হয় যে ওটা একটু ইন্টারেস্টিং হবে, বিকজ দুজনেই আসলে খুব এগ্রেসিভ খেলছে। না, ইন্টারেস্টিং তো হবে, এবং আমার ধারণা যে কানাডা ইন ফর্ম, এবং ওদের কিন্তু মেইন প্লেয়ার যে আলফোন্সো ডেভিস এখনো মাঠে নামেনি, বায়ার্ন মিউনিখের স্টার। সো ওরা দিনে দিনে আরো আরো ভালো করবে আমার ধারণা। চমৎকার। সাইফুল ভাই, এছাড়া আজকেও তো আরো টুর্নামেন্ট আছে, বা টুর্নামেন্ট যখনই চলছে আমি জানি যে আই এম শিওর যে দর্শকরাও জানে যে পরে হাই ভোল্টেজ ম্যাচের জন্য আমরা অপেক্ষা করছি, যেটা ভোরে রাতের ঘুম হারাম করে দিবে দর্শকদের এবং বিশেষ করে ব্রাজিলিয়ান সাপোর্টারদের। সেই ম্যাচের ফলো আপ নিব এবং সেই ম্যাচের আদ্যপান্ত জানার চেষ্টা করবো, বিশেষ করে কোন ট্যাকটিক্স ফলো করলে বলা হচ্ছে যে নেইমার খেলতে নামবেন কিনা, সেটা নিয়ে নিশ্চয়ই সংশয় আছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেটা নিয়ে যে প্রেশার নিয়ে মাঠে নামবে ব্রাজিলের সাপোর্টার নিশ্চয়ই চাইবেন যে কালকের ভোটটা। দর্শক, আপনারা দেখছেন আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ এবং আমাদের ফ্যামিলি ডের বিশেষ আয়োজন চলছে।
আমাদের সাথে তারকা দম্পতি শাহেদ আলী এবং দীপা খন্দকার আছেন এবং তাদের 2 সন্তান আছেন। আমরা শুনছিলাম আপনাদের গল্প। আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, যখন খেলা চলে তখন আসলে কে সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে বা কার আবেগটা সবচেয়ে বেশি দেখা যায় খেলার সময়টাতে? সবচেয়ে এগ্রেসিভ ফ্যানকে এটা বলেন। খেলায় কে বেশি চিৎকার করে, গোল হলে কে বেশি চিৎকার করে বলো? আম্মু করে বেশি। ওই তো বলতে অনেক hesitate করছে। আচ্ছা, আমি একটু এই সুযোগে একটু শাহিদ ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে খেলা তো নিশ্চয়ই সবার দেখা হয়, অন্যান্য দলগুলো ফলো করা হচ্ছে, কি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপে কারা ফাইনালে যেতে পারে? আপনার বিশ্লেষণটা কি? ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে ছিল, এখন খেলা শুরু হওয়ার পরে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার কাছে মনে হচ্ছিল পর্তুগাল অনেক ফেভারিট টিম ছিল, কিন্তু পর্তুগাল যে খেলাটা খেললো আমি খুব ফ্রাস্ট্রেটেড পার্সোনালি। আমি যেমন ধরেন এমবাপ্পে বা মেসি যেভাবে করে একটা হাইলাইটের জায়গায় খেলেছে, আমি রোনালদোর পারফরমেন্স সেই পরিমাণই ফ্রাস্ট্রেটেড। মানে এখানে খুব গেস করার সুযোগ নেই। আমার নিজের কাছে মনে হয় ফ্রান্সের অনেক চান্স আছে। আমি এমনি স্প্যানিশদের খেলা আমি ফলো করি মাঝে মাঝে, ওদেরও আমার কাছে মনে হয় ফেভারিট, কিন্তু যেহেতু ওরা একটু স্লো খেলে, ওদের প্যাটার্নটাও একটু ডিফারেন্ট। আর জার্মানিকেও বাদ দেওয়া যাবে না, যে খেলা খেললো আমার কাছে মনে হয় ওরা অনেক ফেভারিট। দুটো নাম যদি গেস করতে হয় কারা ফাইনাল খেলবে, আপনার কি মনে হয়? আমি তো ন্যাচারালি চাইতাম আর কি সবসময়ের মতো, এবারও চাইবো আর্জেন্টিনা একটা নাম হোক, অন্য এই 3টা টিমের যে কেউ যে কোনো একজন হলেই। ফাইনালিস্ট হিসেবে বা সেমিফাইনালিস্ট হিসেবে কোন 4টা দলকে দেখবেন? আমি সবচেয়ে ভালো লাগতো ধরেন যদি এমন হতো যে কখনো যদি একটা আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল দেখতে পারতাম, যদি কখনো। না, আমার মনে হয় যে পুরো বাংলাদেশ বসে আছে এটা দেখার জন্য। বাংলাদেশ পাগল আমার মনে হয় যে বিভক্ত ফিফার কাছে হয়ে যাবে। ইমেল করা বাকি, যে প্লিজ যদি দেন এটা। হতো। আর এবং মারামারি লেগে যেত, তাই আমি না? শিওর। আসলে আর ফ্রান্স স্পেনের বাকি দুটো দল, ফ্রান্স আর যদি- স্পেন। হ্যাঁ, আচ্ছা, যদি আচ্ছা। দীপক সেমিফাইনাল খন্দকার, আপনি কি মনে করেন এই জায়গায় কোনো আমার আলাদা কোনো কাছে চয়েস আসলে আছে? হয় কি, ফুটবল খেলাটাকে অনেক আনপ্রেডিক্টেবল মনে হয়, কারণ একটা খেলা খুব ভালো খেলেছে মানে যে সবগুলো খেলাই খুব ভালো খেলবে এরকম কিন্তু আসলেই আমরা আশা করতে পারি না, বা হয় না এরকম। বা দেখা যায় প্রথম ম্যাচটা ব্রাজিল খারাপ খেলেছে মানে যে পরের খেলাগুলো সে খারাপ খেলবে এমনও না, দেখা গেল যে খুব ভালোও খেলতে পারে। তো ওই যে বলছিলাম যে আমার আসলে এখন অন্য আরও বেশ কয়েকটা দল ভালো পছন্দের, সেগুলোর মধ্যে ফ্রান্স আছে, জার্মানি আছে, পর্তুগাল তো আছেই, এবং ব্রাজিলকে তো ফেলে দেয়া যাবে না, যদিও আমি আর্জেন্টিনার ফেলে ফ্যান। দিতে চান না? একদমই না, একদমই আচ্ছা। ফেলে দিতে চাই না। আচ্ছা, এটা ভাবছি আমরা। হ্যাঁ, আচ্ছা, ব্রাজিলের খেলা কালকে ভোরবেলা, এখন হ্যাঁ। ভোরে কি আপনারা জাগবেন নাকি সবাই ঘুমাবেন নাকি আমি- ব্রাজিলের আমি খেলা তো দেখেন? দেখবো। দেখেন? আমি দেখবো, হ্যাঁ। চান যে ব্রাজিল জিতুক? আহ, জিতুক চাই Deserving, কেন? মনে তো কারণ করেন। হচ্ছে কি, না চাওয়া উচিত। জিতলে যে আউট হয়ে যাবে এটা চাই না। না, এই কোশ্চেনটা রিডিকুলাস ভাই। চান ব্রাজিল জিতুক? আমার চাওয়াই ব্রাজিল জিতবে, আমার চাওয়াই হারবে। কারণ আছে ইজ তো, ইট পসিবল? কারণ ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচের আগের দিন মোটামুটি ফ্যান বেজ যেভাবে ভাগ হয়ে যাচ্ছে না, আপনি কি মনে করে? হ্যাঁ, তা তো হবেই, বাট আমি যদি পার্সোনালি বলি, আমার যেটা বললাম আফ্রিকান টিমগুলোর প্রতি এবার একটু সফট করে, তো আমি হেইতি যদি জিতে আমি খুশি হব একটু, কারণ যে হ্যাঁ, ও জায়গা দিয়ে একটু আফ্রিকান দলগুলোর বেশি ফেভার করছে এবার ওর। বাট মানে আর্জেন্টিনার সাপোর্টার হলো আপনারা ব্রাজিলের জন্য তো ব্রাজিল, শুভকামনা অবশ্যই, জানাবেন নিশ্চয়ই। অবশ্যই ব্রাজিলের জন্য শুভকামনা থাকবে, কারণ হচ্ছে আমরা চাই যে পছন্দের দলগুলো একসাথে দেখতে চাই কোয়ার্টার ফাইনাল বা আমার একটা সেমিফাইনাল। জিনিস খালি বলার আছে ব্রাজিল ফ্যানদের জন্য, মানে আমি শুভকামনা অবশ্যই রাখছি, কিন্তু ব্রাজিল ফ্যানরা মনে করে যে তারা শুধু বুঝে ফুটবলটা দেখে, হ্যাঁ, আর বাকিরা সব আবেগে দেখে, মানে আমার মতো হুজুগে আর্জেন্টিনা সাপোর্ট করে। বাট আমি যদি এখন আর্জেন্টিনা মানে তো আবেগ, না, এটাও তো সেই জায়গায় আপনার কি বলার আছে তাদের কিন্তু জন্য? সেটা হচ্ছে কি, এত আর্জেন্টিনা যদি মানে আবেগে কেন? না, আবেগ মানে খুব স্বাভাবিক হচ্ছে, বুঝছেন? আমি হ্যাঁ। যখন মারাদোনাকে দেখবো, হ্যাঁ, মেসিকে দেখবো, আবেগ আমার কাজ করবে। হ্যাঁ, কিন্তু এটাও স্বীকার্য বিষয়, আসলে ব্রাজিল যারা সাপোর্ট করে তারাও কিন্তু অ্যাকচুয়ালি আবেগে করে। এত যদি বুঝে করতে হয় তাহলে ম্যাথস ক্লাস ফলো করুক কোনটা? পাঁচ বা তারকা দেখে? চেস খেলা দেখুক। হ্যাঁ, আমি খেলা যখন দেখবো এত কিছু বোঝাবুঝির কিছু নাই তো ভাই, খেলা আদ্রিক এন্টারটেইনমেন্টের মাথার জন্য। 5 তারকা শুনে আদ্রিক খুব মাথা ঝাঁকাচ্ছে। কারণ আমি বললাম যে লাইক লাস্ট 23 বছরে অ্যাটলিস্ট ব্রাজিলের ফাইনালে আসার স্টোরি নাই, তো ওই দিক দিয়ে আই থিঙ্ক যেহেতু বাবাদের আগে আমার দাদাদের যে জেনারেশন ওই সময় পেলেকে দেখে তাদের এক ধরনের সফট কর্নার তৈরি হয়ে গেছে, পরে রোনালদো নাজারিও এনারা যখন এসেছেন তখন ওখান দিয়ে অনেক চেঞ্জ এসেছে, বাট এখন আই থিঙ্ক নেইমারও শুরুর দিকে যেই পোটেনশিয়ালটা নিয়ে এসেছিল পরের দিকে এখন সে আস্তে আস্তে
আই উড সে Well, আগের লেভেলের নেই সে আসলে ইনজুর, এটাও তো হ্যাঁ এটাও একটা ব্যাপার। এবারে বিশ্বকাপ আবার একেবারে আলাদা বিভিন্ন কারণে। মেসি দুর্দান্ত খেলছে, রোনালদো যেটা বলছিলেন শাহেদ ভাই যে কাঙ্ক্ষিত খেলতে পারেনি। আর আসলে ব্রাজিলের যে নেইমারের জন্য আমাদের এখনো অপেক্ষা, কিন্তু কারণ এখনো কিন্তু নেইমার Tough খেলা muscle শুরু injury করেনি। আছে, আমরা হ্যাঁ, হয়তো দেখতে পাবো সামনে নেইমার খেলছে। সবকিছু মিলে এবারের খেলা কতটা উপভোগ্য মনে হচ্ছে আপনাদের কাছে? আমার কাছে উপভোগ্য এই জন্য মনে হচ্ছে যে অনেক ডিফারেন্ট কিছু দল, যে দলগুলোকে আমরা হয়তো এতদিন নোটিসই করিনি, অথবা তারা প্রথমবার খেলতে এসেছে, সেই দলগুলো ভালো খেলছে। So, দুর্দান্ত এটা আমার খেলছে। কাছে মনে হয় যে এটা অবশ্যই উপভোগ্যর ব্যাপার। এবং খুব ছোট কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে দুজনের কাছে, যেহেতু আপনারা একদম সিনক্রোনাইজড ফ্যামিলি, বোঝা যাচ্ছে একদম পুরো টিম গেম, টিম স্ট্র্যাটেজি, দুজনের কাছে যখন আলাদা আলাদা করে স্ক্রিপ্ট আসে কাজে, দুজন কি হ্যাঁ বলেন? মানে দীপক খন্দকারের কাছে কোনো স্ক্রিপ্ট আসছে, এগ্রি করেন ওনার মতামত নিয়ে, নাকি যার যার মতো পছন্দ হলে না, আমি একটু selfish। সেলফিশ আছেন? কারণ শাহেদ আলী হচ্ছে কি মনে হয়? কাজের ব্যাপারে আসলে আমি কারো মতামত নিতে আচ্ছা, রাজি না। সেই জায়গায় শাহেদ আলী আপনি? মানে ওইভাবে আমি বলি না যে আমি সেলফিশ, আমি আমার মতো। So, আমি আমি আমার মতো করে পছন্দ করব। আচ্ছা, ওকে। সেই জায়গাটা থাকবে। এবং এই তারকা দম্পতি এবং তাদের পরিবার আমাদের সঙ্গে আছে, আরও গল্প হবে। তবে দর্শক, এবার আপনাদের জন্য থাকছে অনলাইন কুইজ। সে অনলাইন কুইজ হচ্ছে 2026 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি গোল করা দল কোনটি। আপনাদের জন্য অপশন হচ্ছে এ সুইডেন, বি আর্জেন্টিনা, সি জার্মানি এবং ডি কানাডা। উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv এই ঠিকানায়। এবং যিনি সঠিক উত্তরদাতা তিনি চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাচ্ছেন। এবং দর্শক, বিরতিতে যাওয়ার আগে যাব না, এবং এর আগে আমরা আরও কিছু জিনিসও জানাতে চাই যে গতকালের যিনি বিজয়ী, সেই গতকালের অনলাইনের কুইজের বিজয়ী হয়েছেন ধর্মতলা যশোর থেকে মোহাম্মদ গোলাম মোস্তফা। আপনাকে অভিনন্দন জানাচ্ছে চ্যানেল 24 এর পক্ষ থেকে, এবং আপনি পাচ্ছেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মানে আমি এক্সপেক্ট করছিলাম যে কোন কোয়েশ্চেন বললে একটু উত্তরে হিন্ট দিবেন, তাহলে ভালো। আমার কাছে মনে হয় যারা খেলা ফলো করেন, যারা দেখেন, তারা কিন্তু উত্তরটা জানেন, এবং তারা খুব দ্রুত অনলাইনে গিয়ে এই সঠিক উত্তরটা দিবেন এবং আকর্ষণীয় পুরস্কারটা আচ্ছা, তারা লেটস নিয়ে নেবেন। গেট ব্যাক টু সিরিয়াস বিজনেস, কারণ ব্রাজিলের খেলা যেহেতু হাই ভোল্টেজ ম্যাচ। ফ্যামিলি জোন থেকে আমি একটু সাইফুল ভাই টিটু তার কাছে চলে যাচ্ছি। টিটু ভাই, ব্রাজিলের খেলা খুব স্বাভাবিকভাবেই আচ্ছা টিটু ভাই, আমি একটু সময় চেয়ে নিই। আমাদের সহকর্মী আছেন রেজওয়ানুজ্জামান, তার কাছে আমি চলে যেতে চাই। ইউএসএ তে রয়েছে, আমি তাকে পাচ্ছি কিনা দেখি একটু। রাজীব ভাই, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ। আর্জেন্টিনার সমর্থকরা আপনাকে যেভাবে তুলে নিয়ে গেছে আগের দিন, আমরা চিন্তায় পড়ে গেছিলাম যে আপনাকে আর পাই কিনা খুব সহসা। একটু জানাবেন যে ব্রাজিলের সমর্থকরা নিশ্চয়ই টেনশনে আছে। কালকের এই হাই ভোল্টেজ ম্যাচ কি মনে হয় আপনার, কি মনে হয়? হাইতি যদিও দুর্বল প্রতিপক্ষ, তারপর কি হতে পারে এই ম্যাচে? সেটাই, হাইতিকে নিয়ে যদি হাই ভোল্টেজ ম্যাচ বলতে হয় তাহলে তো আসলে ব্রাজিলের হেক্সা মিশনটা আসলে খুবই কঠিন হয়ে যাবে। এটা হাই ভোল্টেজ ম্যাচ বলা আসলে উচিত নয়, যদিও ব্রাজিল প্রথম ম্যাচে ড্র করেছে, সেই কারণে আসলে পরিস্থিতিটা একটু কঠিন কিংবা ব্রাজিলের জন্য একটু আনকমফোর্টেবল যেটাই বলি সেই জায়গাটা হতে পারে। কিন্তু হাইতি ম্যাচে আমার ধারণা ভালো বড় ব্যবধানেই ব্রাজিল জিতবে, এটা আমার প্রেডিকশন। এর আগে কিন্তু 6-7 গোল দেওয়ারও রেকর্ড আছে ব্রাজিলের এই হাইতির বিপক্ষে, সুতরাং আমার কাছে খুব বেশি কঠিন হবে না। কিন্তু আমার কাছে দেখার বিষয় যে ব্রাজিল আসলে কেমন ফুটবল খেলে। তাদের প্রথম ম্যাচের পারফরমেন্স আসলে খুব বেশি মন ভরাতে পারেনি, রেজাল্ট তো নাই, পারফরমেন্সও মন ভরাতে পারেনি। সেই জায়গাটায় ব্রাজিল কতটা ইমপ্রুভ করতে পারে সেইটা আমার দেখার। এবং দলে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসবে। ম্যাথিউস কুনহা খেলবেন, দানিলো খেলবেন, এরকমটা বলাই যায়। এবং 3 থেকে 4টি পরিবর্তন কিন্তু প্রথম ম্যাচের চেয়ে 11-এ কোচ কার্লো আনচেলোত্তি আনবেন, তেমনটা কিন্তু ধারণা করা যায়। আর দর্শকদের কথা বললেন, ব্রাজিলিয়ান সমর্থকরা সবসময় বাংলাদেশে যেমন এখানেও তেমন খুব অ্যাটাকিং, অ্যাগ্রেসিভ, উত্তাল কিংবা দলকে আসলে ওন করেন। তারা খুব বেশি দলের সাথে মেতে উঠতে চান পারফরমেন্স দিয়ে, সাফল্য দিয়ে। সেই জায়গাটায় এখানেও কিন্তু আসলে খুব বড় ধরনের দর্শক উপস্থিতি আমরা দেখব ব্রাজিলের ফিলাডেলফিয়ায় যে ম্যাচটি হচ্ছে সেই ম্যাচটিকে ঘিরে। রাশেদ। রাজীব ভাই, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। রেজওয়ানুজ্জামান, ইউএসএ কথা বলছেন টিটু ভাই। কোচ আনচেলোত্তি একটা কথা বলেছেন, বা বিশেষ করে প্রথম ম্যাচে, যে এটাকে আসলে ভরাডুবিও বলা যাবে না, বাট আনএক্সপেক্টেড তো ছিল, ড্র হয়েছে, কিন্তু উনি বলেছেন যে এটা কৌশল নিয়ে উনি ভাববেন, নতুন করে কৌশল নিয়ে হয়তো নতুন ছক করবেন। তাই কি মনে হয় নাকি ওদের যে অবশ্যই গতানুগতিক খেলা, যেটা ব্র্যান্ডিং এর যেটা সিগনেচার খেলা, নট দ্য স্টার্ট দে ওয়ান্টেড, যে ব্রাজিলের এটা তো আসলে কাম্য ছিল না, বিশেষ করে ফার্স্ট হাফের যে পারফরমেন্সটা, বরং মরক্কোকে মনে হচ্ছিল মোর কনভিন্সিং ফার্স্ট হাফে। সো ডেফিনেটলি রাজীব যেভাবে বললো, অবশ্যই চেঞ্জেস আসবে। আমরা যদি দেখি স্ক্রিনে কিছু চেঞ্জ তো করবে। খুব আমার মনে হয় যে এনরিক
আসবে কি না, ওর পারফরমেন্স ভালোই লেগেছিল আচ্ছা। যখন দেখি ওয়ালেও বোধহয় আসবে, আমরা কিছুটা হয়তো ভিজুয়াল দেখতে পাবো। হ্যাঁ। সো এখানে আমরা জানি না যে কি শুরু হবে। এখানে মনে হচ্ছে যে এমন হতে পারে থিয়াগো আসতে পারে, কুনিয়া এখানে শুরু করতে পারে হেনরিকের জায়গায়, বা হেনরিক যদি এখানে আসে কুনিয়া, এবং ফ্যাবিনিও আমার মনে হয় যে শুরু করবে, যেহেতু ক্যাসেমিরো একটু লিম্পিং ছিল আমার মনে হচ্ছিল, এবং রাইট ব্যাকে ড্যানিলো আসতে পারে। তো মেইন হচ্ছে যে এখানে যদি আমরা দেখি গুইমেরেস অ্যান্ড ফ্যাবিয়ানো রোটেট টু অলওয়েজ প্রোভাইড, ওই মাঝখানের জায়গাটা ছিল আনইমপ্রেসিভ। মিডফিল্ডে একটা বড় একটা গ্যাপ লক্ষ্য করা গেছে ওইভাবে। কম্পেয়ারিং উইথ ওই মরক্কোর যে মিডফিল্ডাররা ছিল। সো আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ওয়াজ অফ ফর্ম ডিউরিং দ্য ক্লাব সিজন। সো এখন ওর সময়, আমার মনে হয় হি উইল ডু ওকে টুডে। সো এদের দুইজনের উপর অনেক নির্ভরশীল। আর মেইন হচ্ছে যে টিম কেমিস্ট্রিটা, যেভাবে আর্জেন্টাইন যে পারফরমেন্স যদি আমরা দেখি মিলিয়ে, যে ফ্লেক্সিবিলিটি আছে, মেসি কেন্দ্রিক একদমই না, আবার মেসি সব কিছুর মধ্যে আছে। তো ওই জিনিসটা আসলে ব্রাজিলের তৈরি করতে হবে, যেটা আমার মনে হয় যে লাস্ট আমি দেখেছিলাম ওই ম্যাচে, মরক্কোর ম্যাচে, ভিনিসিয়াস এবং রাফিনিয়া দে বোথ বিকাম স্ট্রাইকার্স, মাঝখানে চলে আসছিল দুইটা উইং, হেনরিক এবং কুইনিয়াকে নামিয়ে। তো ওই ধরনের কিছু জিনিস আমরা হয়তো দেখবো, এবং অ্যাজ রাজীব সেড, আই থিঙ্ক এটা ব্রাজিলে আজকে ভালো মার্জিনে জেতা উচিত, এবং ইট উইল গিভ দেম সাম মোর কনফিডেন্স, বিকজ দ্য স্টার্ট ওয়াজ নট গুড অ্যাট অল। আমার মনে হচ্ছে যে কনভিন্সিং ছিল না। কিন্তু নেইমারের যে অনুপস্থিতি, যেটা বলা হচ্ছে যে ওর কাফ মাসেল ইনজুরিটা এখন পর্যন্ত পুরোপুরি রিকভার করেনি, সেটা একটা বড় এক্সপেক্টর হবে মনে হয়। আমার কাছে ঠিক মনে হয় না, কারণ মেইনলি হচ্ছে যে আমরা সবসময় নেইমারকে নিয়ে অনেক বেশি আমাদের আশা ছিল যে লাইক রোনালদো, লাইক মেসি, ওই স্টেজের প্লেয়ার। কিন্তু সেটা 2002 এর পর থেকে কি দেখা গেছে না ওটা যে আর একটু ও আমরা দেখতে কেন্দ্রিক? পারিনি। আমার মনে হচ্ছে যে ওই লেভেলটা সে যেতে পারেনি। আচ্ছা। বাট তারপরেও এই টিমের সাথে সে কিভাবে আসবে বা কোন জায়গায় গেলে, এটা কার্লো আনচেলত্তি ইজ দ্য বেস্ট ম্যান টু সে, কারণ ওরা টিমের সাথে কাজ করে, ওরা জানে যে টিম কেমিস্ট্রিটা কিভাবে তৈরি করতে হবে। কিন্তু সেটা কি আসলে টিটু ভাই মনে করেন যে টিম গেম হিসেবে যেটা হওয়া উচিত ব্রাজিল হয়ে উঠছে, নাকি এটা এক ব্যক্তিকেন্দ্রিকই থেকে যাচ্ছে? কেননা আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র একজন প্লেয়ার এখানে স্পটলাইট নিচ্ছে। নেইমার কেন্দ্রিক অনেক কথা হচ্ছে যে নেইমার থাকলে ম্যাচের রেজাল্ট গড়ে দিবে, অথবা ও না থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে। না, মেইনলি হচ্ছে যে আপনার ভিনিসিয়াস জুনিয়র বলগুলি পাচ্ছে কোত্থেকে? সার্টেনলি দে আর কামিং ফ্রম বিহাইন্ড, পিছন থেকে। সো এটা হচ্ছে যে আসলে টিমের মধ্যে আপনার যাতে কোনো ফাংশনাল কিছু না থাকে এবং ডিসকানেক্ট না থাকে। তো আপনার যদি ভিনিসিয়াস জুনিয়র যদি ডিসকানেক্ট থাকে, দেন ইটস আ ভেরি বিগ প্রবলেম ফর দেম। অবশ্যই। স্পেশালি আমি বলবো যে এই জায়গার একটা ওই ধরনের প্লেয়ার যারা সবসময় দেখে আসছিলাম আমরা ব্রাজিলে, একটা সেন্ট্রাল স্ট্রাইকার রোনালদো সিনিয়র যে, বা এরপরে যারা ছিল যে তার আগে রোমারিও, বেবেতো, ওই ধরনের কিছু প্লেয়ার মিসিং এই জায়গাটা থেকে। ইভেন নেইমার যখন খেলছে তখনও সে উইং থেকে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে নাম্বার 9 নিয়ে আমরা ভুগছি অনেক দিন ধরে, যদি ব্রাজিলের দর্শকদের মতো বলতে হয়, আর যে এই জায়গাটা তো প্রবলেম থেকেই যাচ্ছে। গোলের কোনো স্কোর আপডেট জানবেন বা জানা উচিত যে কত গোল করে রাখলে ভালো হয়? একটা লিড নেয়া, গোল ব্যবধান এখানে নিশ্চয়ই একটা ফ্যাক্ট হবে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এখন স্কটল্যান্ড 1 নম্বরে আছে, বিকজ তারা 1-0-তে জিতেছে, এবং হেইতি আমি বলবো যে ওরা পুশ ওভার হিসেবে আসেনি এখানে যে টু মেক দ্য নাম্বারস অফ দ্য গ্রুপস, না, তারা কিন্তু দে ন্যারোলি লস্ট দ্য ম্যাচ টু স্কটল্যান্ড। তো আমার মনে হয় যে এই গ্রুপে আপনার থার্ড টিমও যাবে, ওই ধরনের একটা পর্যায়ে আছে। ব্রাজিলকে জিততে হবে, কত মার্জিন সেটা বড় ব্যাপার না, ফার্স্ট হচ্ছে 3 পয়েন্ট নিশ্চিত করা। আচ্ছা, কয়টা গোল দেওয়া উচিত, বা আসলেই ব্রাজিলের জন্য এখানে কোনো চাপ থাকছে কিনা? একটা ছোট্ট একটা প্রেডিকশন চাই। গোলটা খুব ইজি না তো আজকালকার দিনে, যদি বাস পার্ক করে তাহলে কিন্তু বেশ ডিফিকাল্ট গোল করা আসলে। বাট জিনিসটা হচ্ছে যে যত বেশি করা যায়, ফার্স্ট গোলটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রথম গোলটা করাটা কোন সময়টায় করছি আমি, ফার্স্ট হাফে করতে পারলে খুবই ভালো, কারণ ওরা খোলস থেকে বেরিয়ে আসবে তখনই যখন একটা গোল করা হবে। বাট একটা জিনিস হচ্ছে যে ব্রাজিলের যে জিনিসগুলি আমরা দেখছি এর মধ্যে, ও টিমটার যে একটা আমরা বলি সেট হওয়া, যে দিস ইজ দ্য টিম, এবং অ্যানালিসিস অফ দ্য অপোনেন্ট, এই জিনিসগুলি খুব মানে এখানে ইন প্লেতে আসবে, যে ব্রাজিল আমাদের সাথে কিভাবে জিততে চায় এটা হেইতি চিন্তা করবে, ব্রাজিল আবার চিন্তা করবে হাউ দে উইল রেসপন্ড। কয়টা গোল হলে সেফ সাইডে থাকবে ব্রাজিল কি মনে হয়? মানে আপনার কাছে জাস্ট একটা প্রেডিকশন।
না না, অ্যাজ মেনি এজ গোল অ্যাজ পসিবল, এটা যত করা যায়। আপনার knowledge আমার বা আপনার মানে আমার কথা হলো experience কি বলে? লাস্ট ওদের বোধহয় 2016 ওরা 6-0 জিতেছিল ব্রাজিল। সো আপনি এখানে ধরেন 4-0, তো মিনিমাম বা যদি হওয়া চেষ্টা উচিত। করা উচিত। আচ্ছা ঠিক আছে, ব্রাজিলের ফ্যানরা অন্তত খুশি হবে এবং সেটাই হওয়া উচিত যে এরকম একটা বড় ব্যবধানে জেতা উচিত। আচ্ছা, মরক্কোকে তো মানে ডিউ ক্রেডিট না দিলেই না, এটা আপনিও বলছিলেন কথা প্রসঙ্গে। বিশেষ করে আগের ম্যাচে আমরা লক্ষ্য করেছি যে মরক্কান প্লেয়ারদের যে ফিটনেস এবং ওরা 90 মিনিটস পর্যন্ত যেভাবে চাপে রেখেছে বা যেভাবে ফিনিশিং দিয়েছে, তবে হ্যাঁ ফিনিশিং এর জায়গাও প্রশ্ন ছিল, তাই না? এটা তো আপনি অ্যানালাইসিসে বলছিলেন। একটু বলেন যে এই ম্যাচে স্কটল্যান্ড এবং মরক্কো, যেহেতু স্কটল্যান্ড সারপ্রাইজিংলি 3 পয়েন্ট পেয়ে এগিয়ে আছে, এই ম্যাচটা নিয়ে কিরকম না, এই ম্যাচটা মরক্কো শুধু ওয়েলকাম আমার কাছে মনে হচ্ছে। মানে ন্যারো মার্জিনের হতে পারে, 1-0 2-1 এই টাইপের হতে পারে, বাট জিনিসটা হচ্ছে যে মরক্কোর মানে কোচ 3 মাস মাত্র মানে সুযোগ পেয়েছে এই টিমকে নিয়ে, মোহাম্মদ ওয়াহাবি। সে তার পার্সোনালিটি, তার প্রেজেন্স ইন দ্য ডাগ আউট আমার মনে হচ্ছে বেশ ইনফ্লুয়েন্সিয়াল কোচ সে, যত কম সময়ই পাক। তো এখানে নির্ভর করতে হবে যে হাকিমি বা ব্রাহিম দিয়াজ এবং সাইবারি, এবং আমি বলবো ওদের যে বোয়াদ্দি যে মেইন প্লেয়ারটা মিডফিল্ডের নাম্বার 6, হি প্লেড এক্সেলেন্ট ইন স্পেশাল ইন দ্য ফার্স্ট হাফ উইথ ব্রাজিল। এবং ওদের লেফট ব্যাক দুইটা উইং ব্যাকই, হাকিমি এবং মাজারোই, এবং এরা খুবই ভালো ইয়েতে আছে। তো আমার মনে হয় যে স্কটল্যান্ডের সাথে এই ম্যাচটা খুব মানে কম্পিটিটিভ হবে, কারণ অলরেডি এটা সেকেন্ড ম্যাচ, দুই দল সম্পর্কে জানে, অ্যানালাইজ ডান। সো এখন হচ্ছে যে মাঠে গিয়ে ওইটা প্ল্যানটা টু মানে মরক্কো এই ম্যাচ জিতে গেলে কি একটু বিপদ হয়ে যাবে, মানে গ্রুপের ইকুয়েশনটা একটু ইন্টারেস্টিং হয়ে যায়? না না, মরক্কো শুড উইন আমার কাছে মনে হয়, যে ওরা টপও করতে পারে গ্রুপ, আমার কাছে মনে হচ্ছে। মানে সেই ক্ষেত্রে তাহলে ব্রাজিলের জন্য কি একটা বড় প্রতিপক্ষ অপেক্ষা করছে সামনে? Well, মানে বড় বলতে আসলে তার জন্য একটু হার্ডার। লাস্ট ওয়ার্ল্ড competition কাপে হয়ে আপনি যাবে। ফার্স্ট ম্যাচ হারার পর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। সো কিছু জিনিস যাক, ব্রাজিল একটু সমস্যায় পড়ুক, এবং পড়লে দে উইল শো দেয়ার ট্রু ক্যারেক্টার, যে তারা কি দিয়ে তৈরি। আমার মনে হয় ওই জিনিসটা দরকার আছে মাঝে মধ্যে। আচ্ছা, মরক্কো আর স্কটল্যান্ডের কোনো প্রেডিকশন আপনার কাছ থেকে? আমি বললাম 1-0 2-1 ফর মরক্কো 1-0-2-1 মেবি। আচ্ছা, সাইফুল ভাই টিটু, অনেক ধন্যবাদ আজকের জন্য, এবং আমার মনে হয় যে কালকে ভোরের ম্যাচটা দেখে আমরা আবার ফেরত আসবো, সেটা নিয়ে আমরা আরও কাটাছেড়া করব। অনেক ধন্যবাদ। সাইফুল ভাই টিটু আমাদের সাথে ছিলেন, এবং এই সাথে আমাদের আজকের বিশেষ ফ্যামিলি জোনে চলে যেতে চাই। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্রাজিলের কোচ আনচেলত্তি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে দীপা খন্দকার এবং শাহেদ আলীর মতো টিম বন্ডিংটা তার টিমে দেখতে চায়। যদিও এটা মেড আপ স্টেটমেন্ট, ওদের ল্যাঙ্গুয়েজ আমি বুঝে নিছি আর কি, যা বুঝলি। এই জন্য যে আসলে টিম গেমটা ইম্পর্টেন্ট, টিম গেমের টুর্নামেন্টে, রাইট? সো শুধু নেইমারের উপর ভরসা করলে হবে না। সাইফুল ভাই টিটু আমাদের এক্সপার্ট, প্যানেলের এক্সপার্ট, তিনিও বলছিলেন যে এটা একটা টিম গেম এবং টিম হিসেবে ইয়ে করতে হবে। এবং আমাদের যে এই যে টিমের কথা বলছি, ফ্যামিলির কথা বলছি, আমাদের সাথেই আছে। জি। এই টিমটাও কিন্তু পুরো আর্জেন্টিনা ফ্যান একটা টিম। তো আমি একটু জানতে চাই যে বাসায় তো আপনাদের আসলে কোনো ধরনের বাকযুদ্ধ হয় না, যেহেতু সবাই একই দলের সাপোর্টার, কিন্তু আপনারা যাদের সাথে কাজ করছেন, সহশিল্পী কিংবা আপনাদের তারকা অনেক বন্ধু বান্ধব আছে, ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা অন্য দল নিয়ে এই বিশ্বকাপের উন্মাদনা কাজ করে কিনা, কিংবা বাকযুদ্ধগুলো হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটা তো চলেই, এক ধরনের খোঁচাখুচি চলে, লেগ পুলিং তো চলেই। এটা তো আমাদের আর কি মানে এই সময়ে, মানে বিশ্বকাপের সময় তো একটা পার্ট অফ দ্য এন্টারটেইনমেন্ট, বা আমাদের এই সময়টাকে এনজয় করা এক ধরনের আমাদের নিজেদের মতো করে প্রসেস। কিন্তু কথা বলা বন্ধ হয়ে গেছে, এরকম সিচুয়েশন হয়েছে যে খেলা নিয়ে হয়নি, হয়নি? খেলা নিয়ে হয়নি, মানে এখন আর হয় না আর কি। একটা সময় হয়েছে আর কি, স্কুল লাইফে, কলেজ লাইফে, সেই সময় হয়েছে। আর্জেন্টিনার ফ্যানরা কি এগ্রেসিভ কিনা একটু এই বাকযুদ্ধে, নাকি ব্রাজিলের ফ্যানরা বেশি আমার কাছে মনে হয় ব্রাজিলের ফ্যানরা বেশি aggressive। অ্যাগ্রেসিভ? কেন কেন উত্তরটা চাই। আর তারা আর্জেন্টিনার দোষ ধরার জন্য রেডি আর কি সারাক্ষণ। এটা হতে পারে একটা খুনসুটি, না? এটা না না, এবং তারা তালি তাদের- কখনো এক হাত দিয়ে বাজে না, যেটা বলে দুই হাতই তো লাগে। আর্জেন্টিনা একটা হাত, একটা হাত ব্রাজিলের, না? 100% দুই দলেরই ইয়ে। স্কুলে তোমাদের মধ্যে হয় মানে ফ্রেন্ডদের সাথে আর্জেন্টিনা ব্রাজিল? প্রচুর, হ্যাঁ। আবার ব্রাজিল প্লাস এখন অনেক টিমই তো এখন আলহামদুলিল্লাহ সবাই ডেভেলপড হচ্ছে। ফ্রান্সের ফ্যানও আছে, জার্মানির ফ্যানও আছে, তো সবার মধ্যেই লাগতে থাকে এরকম নিয়ে ছোটখাটো লেগ স্কুলে পুলিং। কাদের দল ভারী? হ্যাঁ, স্কুলে কাদের দল ভারী? স্কুলে ব্রাজিলটা ভারী বেশি, I would say. ও, তার মানে ওখানে আদ্রিক কিন্তু একটু চাপে থাকে। হ্যাঁ, আমি একটু I would say আর ব্রাজিলের তারকাদের always একটু জগতে বেশি আসলে majority কোন থাকে। দলটা ভারী? স্কুলের বাচ্চাদের মধ্যে ব্রাজিল ভারী আর কি, মাশাআল্লাহ। তারকাদের মধ্যে আমার মনে হয় আর্জেন্টিনা
মানে আপনাদের ভারী, দলটাই কারণ বেশ এর ভারী। মধ্যে আমাদের একটা সিরিয়াল করার কথা আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা দল নেয়ার জন্য। তো যত আর্টিস্টদেরকে নেওয়া হচ্ছে কেউ ব্রাজিলের কস্টিউম পরে করবে না, মানে জার্সিটা কেউ পরতে চাচ্ছে না, সবাই আর্জেন্টিনার দলে খেলবে, এরকম একটা ব্যাপার আর আর কি। এইবারের যে বিশ্বকাপের খেলা, এরপরে আমার মনে হয় ব্রাজিলের ফ্যানদের ওভাবে কথা বলার সুযোগ এখনো মনে হয় না খুব একটা তৈরি হয়েছে। So পাশে আপনারা- একজন আছে কিন্তু একদম চুপসে না, যাচ্ছে। না, না। আগামীকাল চুপচাপ সকালের আছে পর এই আমরা জন্য। বুঝতে পারবো নাকি? হ্যাঁ, আগামীকাল সকাল আসলে বোঝা যাবে এটা। হ্যাঁ, But আমরা আগামীকাল চাই যে নিশ্চয়ই। কম্পিটিশনটা শুড বি আ লাইভ, এবং যারা ভালো টিম তারা এবং ব্রাজিল আর্জেন্টিনা না থাকলে আসলে বাংলাদেশে যে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আমার কাছে মনে হয় সেটা অনেকটাই পানসে হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বললাম না আমি যে আমার একটা ড্রিম যে আমি কখনো আমার জীবদ্দশায় ব্রাজিল আর্জেন্টিনার একটা ফাইনাল ম্যাচ দেখতে চাই। আরেকটা ড্রিম আছে আমার, সেটা হচ্ছে আমি একটা অ্যাবিলিটি অর্জন করতে চাই, আমার ফুল ফ্যামিলি সহ কখনো কোনো স্টেডিয়ামে বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থেম গাইতে চাই। সেইটার যদি কখনো সুযোগ হয়। আমরাও চাই। আমরাও চাই। আরোহীকে দিয়ে একটা উত্তর নেই না, আরোহী আরোহী চুপচাপ, বাসায় কি আসলে আরোহী এরকম চুপচাপ? আসলে বাসায় কার বেশি মানে চলে? নেইমার আর আরোহী দুজনই এখনো মাঠে নামেনি, এরকম একটা অবস্থা না আরোহী? কিছু বলো। আরোহী এই বাবা মা দুজনেই তারকা, দুজনেই কাজ করে, তাদের কাজ দেখা হয় খেলার বাইরে? একটু এই প্রশ্নটা একটু জানতে চাই, মায়ের কাজ দেখা হয়? অতটা না। আচ্ছা, যেটা ঘরের মানুষ তো, সো মানে এটাকে আসলে আচ্ছা, সবসময় তাই আরোহীর কাছে হয়। একটা প্রেডিকশন নেই না, আরোহী একটা প্রেডিকশন করেন আমাদেরকে, বলেন যে ব্রাজিলের খেলায় কয়টা গোল হতে পারে? আমরা মিলিয়ে দেখবো কালকে সকালে। 2টা। দুইটা কে দিবে? সাত বলবা না, দুইটা কে? কারণ দুইটা কি ব্রাজিলের ব্রাজিল সাথে খাবে? অ্যালার্জি। দুইটা ব্রাজিল খাবে? দুইটা এরকম ব্রাজিল প্রশ্ন খাবে? করছে? হ্যাঁ, না, জিতবে 2টা। ব্রাজিল জিতবে, ওকে। উই হোপ সো। আচ্ছা, আদ্রিক মেসির বড় ফ্যান বলছিলেন, এবং শুধুমাত্র যে খেলার ফ্যান তা না, তার পার্সোনাল লাইফও নানাভাবে আপনাকে ইন্সপায়ার করে। আমি একটু জানতে চাই যে যদি মেসিকে কখনো সামনে পান তাহলে আসলে তাকে কি জিজ্ঞেস করবেন, বা তখনকার অনুভূতিটা কি হবে? জিজ্ঞেস করার উপায় নেই, কারণ তার ইংলিশ অতটা ফ্লুয়েন্ট না, আর আমি তো ফ্রেঞ্চ বলতে পারি না, যেটা উনি কি করবে তুমি তখন? যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা না থাকতো, আই উড সিট উইথ হিম আর জিজ্ঞেস করতাম তার লাইফের ব্যাপারে। এবং সে একজন মানুষ যে তার পাস্ট গ্লোরি নিয়ে সে বেঁচে নেই, হি ইজ আ বর্ন ট্যালেন্ট। সে জন্ম হওয়ার পর থেকে, মানে এটা আল্লাহর দেওয়া তার এই ট্যালেন্টটা, বাট সেটাকে প্রতি মুহূর্তে সে নিজেকে ডেভেলপ করেছেন এই বয়সে এসে, ইনক্লুডিং রোনালদো। দুইজনই, রোনালদো ইজ 41 নাও, মেসি ইজ 38 আই থিঙ্ক। তো এনারা দুজনই এখন এই বয়সেও ক্যারিয়ারের একদম টপে আছেন, এবং এটা তার করতে পেরেছে বিকজ অফ দ্যার এক্সট্রিম ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক, যেটার কারণেই আজ তারা ওখানে আছে। তো আমি জানতে চাবো যে প্রতিদিন তাদের কিভাবে যায়, এবং অ্যাজ অ্যান অ্যাথলিট আপনি বছরের 12 মাসই আপনার ওভাবে চলে না, আপনার অনেক টাইম যায় রেস্টে। তো রেস্টে তারা কি করে? বিকজ ওই সময় হার্ডওয়ার্কের পিরিয়ডটা হয়তো 2-3 মাস কোনো টুর্নামেন্টের আগে, আর বাকিটা টাইম তারা নিজেদের এনার্জি কনজার্ভ করে, নিজের মেন্টাল পিসের জন্য করে। তো আমি জানতে চাইবো ওই রেস্ট পিরিয়ডটা কেমন যায় তাদের। বাহ, চমৎকার। মানে আদ্রিক অনেক সেন্সিবল অ্যান্সার দেয়, এবং আমার কাছে মনে হলো যে কোনো ক্লোজ অবজারভার, এটা একটা ভালো দিক। আচ্ছা, আমরা যেহেতু একদম আয়োজনের শেষ দিকে, ছোট করে সবার কাছে একটু প্রেডিকশন নিয়ে নিই নাকি? Try হ্যাঁ, করি? একদম। আমরা শুরু করি শাহেদ ভাইয়ের কাছে। আর্জেন্টিনা আরেকবার চ্যাম্পিয়ন হলে ভালো লাগবে। এবার আচ্ছা, আদ্রিক? আমিও তাই চাবো, বাট ওই জায়গায় বলতে গেলে জার্মানির টিম স্ট্রং, ইংল্যান্ডে হ্যারিকেন দেখিয়ে দিল খুব ভালো স্ট্রং অবস্থায়, ব্রাজিলও ইভেন ভিনিসিয়াস জুনিয়র লেট হলেও যেভাবে কামব্যাক করেছিল প্রথম ম্যাচে, স্পেনে তো লামিন ইয়ামাল লাস্ট 1-1.5 বছর আমরা সবাই যাচ্ছি। আরেকটা টিমের ব্যাপারে আমি বলবো যে যেটা নিয়ে অনেকে বলছে না, কাজ এটা ওরা আগে খেলেনি, নরওয়ে, কারণ আমার অনেক প্রিয় একজন প্লেয়ার আছে, আর্লিং হাল্যান্ড। হতে পারে। আমরা তারাও আরোহীর খেলতে যাবে। মতামতটা একটু জানতে চাই, কে জিতবে? আমি চাই আর্জেন্টিনা আবার জিতুক। আর্জেন্টিনা। আর দীপাপু? দীপা খন্দকার, আর্জেন্টিনা ছাড়া অন্য কোনো অপশন থাকবে না? হ্যাঁ, যেহেতু একই রকম আসছে তাই আর কি। হ্যাঁ, আর্জেন্টিনা ছাড়া যদি কেউ ওয়ার্ল্ড কাপ নেয়, আমার কাছে মনে হয় আমি খুব খুশি হব যদি পর্তুগাল এবার নেয়, কারণ আসলে এটা রোনালদোর হাতে একটা রোনালদোর World Cup deserve জন্য করে আমি আমরা চাই। World Cup। হ্যাঁ, অনেকেই তাই মনে করে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তারকা দীপা খন্দকার, আমাদের সঙ্গে গুণী শিল্পী শাহেদ আলী, এবং তাদের দুই সন্তান আদ্রিক এবং আরোহী আমাদের সঙ্গে ছিলেন। একটা সুন্দর সময় আমরা কাটিয়েছি। আসলেই তাই, এবং আমার মনে হয় যে ফ্যামিলি ডে স্পেশাল ছিল। সব সময় ফ্যামিলিকে মানে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে
শিল্পীরা কাজ করেন, যেটা আমাদের টেলিভিশনের পর্দায় বলেন, বড় পর্দায় বলেন আমরা দেখি, এবং আমরা মনে করছি যে উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম টুগেদার অন দ্য ফ্লোর, তাই না? থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সবাইকে। ইউ সো মাচ। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের এই পুরো আয়োজন দেখার জন্য। এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে এই আলটিমেট ওয়ার্ল্ড কাপের যে বিশেষ আয়োজন, সেখানে কিন্তু ট্যাকটিক্যাল বিশ্লেষণ এবং ফ্যান জোন এবং তারকাদের উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রাম কিন্তু চলছে, এবং ফিফা ওয়ার্ল্ড কাপ যতদিন চলবে আমরা কিন্তু সাথে থাকছি। আছি 8:30টার সময়। আই গেস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।